গল্প সাতর্ঙারংধনু। লেখা নুরুন্নাহার অতিথি। পর্ব 9। ড্রয়িং রুমে বসানো হলো ইরামকে। তার চারপাশে কিছু অচেনা মুখ ও কিছু ঘন্টা আগেই তাদের বাড়িতে দেখা কিছু মুখ। এই ছোট্ট ড্রয়িং রুমটায় কম করে 25-26 জনের উপস্থিতি। যদিও এমন দৃশ্য ইরামের কাছে নতুন নয়। প্রথমবার তো তাকে এমন ভিড়ের মাঝেই রাত 12টা পর্যন্ত বসিয়ে রেখেছিল। এবারও হয়তো তেমনই হবে। যেই মহিলাটা তাকে এখানে নিয়ে এসে বসিয়েছিল, উনাকে আর দেখা যাচ্ছে না। মহিলাটি কে ছিল ইরাম ধারণা করেছে মাত্র। হয়তো তার শাশুড়ি। তাকে এখানে বসিয়ে দিয়ে তিনি যে গেলেন, তারপর আর তাকে দেখতে পায়নি। ইরামের মাথা ব্যথা করছে। এত ভারী সাজে জ্যামে আটকা ছিল অনেকক্ষণ। তাকে যে বিয়ে করে এনেছে সেই বান্দারও কোনো খবর নেই। কিছুক্ষণ পর সেই মহিলাটিকে দেখা গেল। সবাইকে খেতে বসতে বলে ইরামকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায়। তারপর একটা রুমে নিয়ে যায়। ছিমছাম ঘরটা। যদিও ড্রয়িং রুমটাও তেমনই ছিল। ইরামকে সেখানে বসিয়ে মহিলাটি একজনকে কিছু ইশারা করল। মেয়েটি চলে গেল। মহিলাটি ইরামের পাশে বসলেন। তারপর মিষ্টি হেসে বললেন, ক্লান্ত লাগছে, তাই না? খিদে পেয়েছে? ইরাম মিথ্যা মাথা নাড়াল। তার খিদে পেয়েছে কিছুটা। মহিলাটি ফের হাসলেন। তারপর বললেন, তুমি না বললেও আমি জানি। দুপুরে তুমি সবার সাথে বসে খেতে পারোনি, আর এখন রাত 8টার বেশি বাজে। ইরাম উৎসুক হয়ে চাইল। সে যে খায়নি তা উনি কিভাবে জানল? মহিলাটি কিভাবে যেন ইরামের চোখে উৎসুকতা দেখে বুঝে গেলেন। বললেন, আমার ছেলে আরব বলেছে তুমি খেতে পারোনি। সবার জোরাজুরিতে 2 লোকমা খেয়েছিলে। ইরাম এবার নিশ্চিত হল, মহিলাটি তার শাশুড়ি। তখন ওই মেয়েটি একটা প্লেট হাতে নিয়ে এলো। ইরামের শাশুড়ি মেয়েটির হাত থেকে প্লেটটা নিয়ে নিজেই ইরামকে খাইয়ে দিতে খাবারে হাত দিল। ইরাম তেমন একটা অবাক হল না। কারণ তার ভাইয়ের বিয়েতে তার মাও তার ভাবিকে খাইয়ে দিয়েছিলেন। আর তার প্রথম বিয়ের দিন তাকে তার খালা শাশুড়ি খাইয়ে দিয়েছিল। খাওয়ানোর পর ইরামের শাশুড়ি আনিসা বেগম ইরামকে বলল, আমি প্রীতিকে ও শারমিনদের বলছি, তোমাকে আরভের রুমে নিয়ে যাবে। প্রীতির নামটা শুনে ইরামের একটু অস্বস্তি হল। ও বাড়িতেই মেয়েটা তাকে কথা শোনানোর কোনো সুযোগ হাতছাড়া করেনি। তাহলে এখানে কি করবে? কিছুক্ষণ পর প্রীতি সহ 2টা মেয়ে আসলো। যারা সবাই ও বাড়িতে গিয়েছিল। ওদের মধ্যে একজন ইরামের সাথে আন্তরিক ব্যবহার করল। হাসিমুখে এসে ইরামকে নিয়ে যাচ্ছে। কিন্তু প্রীতি মেয়েটা মুখ বাঁকিয়ে বলল, শারমিন ভাবি, তুমি ওকে এমন ভাবে ট্রিট করছো যেন এসব ওর জন্য নতুন। ওর আগেও একবার বিয়ে হয়েছিল, আর ও সবই জানে। প্রীতির সাথে তাল মিলিয়ে আরেকটা মেয়েও বলল, কিন্তু প্রীতি, এই কথা তোমার বড় মামির সামনে কিন্তু বলো না। জানোই তো ফুফুজান ছেলের বউদেরকে নিয়ে খুব পজেসিভ। শারমিন ওদের কথা শুনে বিরক্ত হল। ওই বাড়ি থেকে ওরা দুজনে নিজেদের মধ্যে ইরামকে নিয়ে নানান কথা বলছে। প্রীতি তার নিজের ননদ। কিন্তু মেয়েটার ভাবসাব তার ভালো লাগে না। তাও সে প্রীতিকে কিছু বলতে পারে না। কারণ বংশের সব ভাইদের একমাত্র বোন সে। সবাই তাকে ছোট বোনের মতো দেখে। কিন্তু সাথের জনকে ছাড় দিল না। মোহনা, মেয়েটা আজ নতুন এক পরিবারে এসেছে। এটা তার যত নাম্বার বিয়েই হোক, তার জন্য নতুনই। নতুন সদস্য সে। তুমি তো তামিম ভাইকে ভালোবেসে বিয়ে করেছিলে। বিয়ের আগেও তামিম ভাইয়ের কাজিনদের সাথে পরিচিত ছিলে। তারপরও কিন্তু তুমি ওর মতোই ঘাবড়েছিলে বিয়ের দিন। মোহনা মুখ বাঁকালো। শারমিন নিজেই ইরামকে নিয়ে গেল আরভের রুমের দিকে। সেখানে যেতেই দরজার কাছে আরভের থেকে ছোট কাজিন ভাইরা দরজা আটকে দাঁড়ালো। ভেতরে যেতে দেওয়ার বদলে তাদের কিছু শর্ত আছে। সালামি দিতে হবে। ইরাম অস্বস্তিতে পড়ে গেল। সবাই তার কাছে সালামি চাইছে। ভাবিদের বাদ দিয়ে প্রীতি সহ এখানে 7 জন আছে। কিন্তু ইরাম সাথে করে মাত্র 5,000 এনেছে। ইরাম ইতস্তত করে 5,000 টাকাই ব্যাগ থেকে বের করে দিল। কাজিন ভাইগুলো রাজি হয়ে গেলেও প্রীতি নারাজ। সে বলে, মাত্র 5,000? আমাদের তো 12 জন কম করে। সবার ভাগে 500 করেও তো পড়বে না। শারমিন পাশ থেকে প্রীতির কানে ফিসফিস করে বলে, কি বলছো এসব? 5,000 তো কম না।
আর তুমি 12 জনের হিসাব করছো কেন? প্রীতি এর জবাব সবার সামনেই উঁচু গলাতেই দিল। কি তুমি, ভাবি? আমরা 12 জনই তো। আমরা এখানেই 9 জন দাঁড়িয়ে। তারপর তোমার স্বামী মানে আমার ভাই, তামিম ভাই ও নিবিড় ভাইয়ের ওই বন্ধুটা। নাবিল ভাই, তোরি ভাবি ও নিবিড় ভাইয়ের খালাতো ভাইদের তো বাদই দিলাম। ওদের সহ গণলে তো 16 জন হয়। আরভের আরেক নাম নিবিড়। মোহনাও তাল মেলালো। হ্যাঁ, 16 জনের হিসাব তো আমরা করি নাই। 12 জন অন্তত 500 করে তো পাবে তাই না? এই ইরাম, তুমি আর 1000 টাকা দাও তো। ইরাম লজ্জায় পড়ে যায়। এখানেও যে ওরা রুমে ঢুকতে টাকা চাইবে তা সে একবারের জন্যও ভাবেনি। তাও সাথে করে কিছু টাকা এনেছে। প্রথমবারও সে রুমে ঢুকতে 5000ই দিয়েছিল। তখন সবাই তাতেই রাজি হয়ে গিয়েছে। তবে এখানে হচ্ছে না। ইরাম মিনমিন করে বলল। আমি তো আর টাকা আনিনি। ও মা, তুমি জানো না যে বাসর ঘরে ঢোকার আগে হাজবেন্ডের ভাইবোন কাজিনদের সালামি দিতে হয়? মোহনার এই প্রহসন সূচক খোঁচাতে সে নত মস্তকে লজ্জায় নিজের ঠোঁট কামড়াল। তারপর মৃদু কণ্ঠে ফের বলল। আমি আসলে আসলে ভাবিনি যে এখানেও। ইরাম নিজের কথা শেষ করতে পারল না। আরভের কাজিন ভাইদের মধ্যে একজন বলে উঠল। সরি, ভাবি। আমরাও আসলে সালামি চাইতাম না। কিন্তু প্রীতি আপু। প্রীতি নামটা বলতেই প্রীতি তেতে উঠল। সাব্বির। কি সমস্যা তোর? তোর টাকা না লাগলে চলে যা। আমার নাম বলছিস কেন? তোরা রাজি না হলে কি এখানে এসে দাঁড়াতি? সাব্বির নামের ছেলেটা মাথা নিচু করে ফেলল। তখন সেখানে আরভ জুবাইর এলো। আরব তার রুমের সামনে জটলা দেখে ও ইরামকে দাঁড়িয়ে থাকতে দেখে ভরাট কণ্ঠে শুধালো। কি হচ্ছে এখানে? এত ভিড় কিসের? সবাই একসাথে আরভের দিকে তাকালো। সবার চোখে কিছুটা ভয়। প্রীতি মোহনাকে চিমটি দিয়ে ফিসফিস করে বলল। ভাবি, তোমাকে না বলেছিলাম তামিম ভাইকে বলতে যেন নিবিড় ভাইকে ছাদে আরো কিছুক্ষণ আটকে রাখে। এখনই ছেড়ে দিল কেন? আরে বলেছিলাম তো। আর এখন বাজে সবে 9:15। নিবিড় যে এখনই চলে আসবে কে জানতো? আরব এগিয়ে এসে সবার উদ্দেশ্যে আবারও জিজ্ঞাসা করল। কি হচ্ছে এখানে? আর ইরাম এখানে দাঁড়িয়ে আছে কেন? সাব্বির নামের ছেলেটা ভয় কুকড়ে গেছে। তার পাশ থেকে আরেকজন ক্যাবলা হেসে বলল। কিছু না, ভাই। তোমরা যাও ভেতরে। এই বলে দরজা খুলে দিল। আরব সবার হাবভাবে ইতোমধ্যে বুঝে গেছে এখানে কি হচ্ছিল। নিষেধ করেছিলাম না? তোদেরকে আমি আগেই সালামি দিয়েছিলাম না? তবে সরি, ভাই। আমরা ভাবির সাথে একটু ফান করছিলাম না। তোমরা ভেতরে যাও। আরব সবার দিকে বিরক্তির দৃষ্টি ফেলে ইরামের হাত ধরল। ইরাম তৎক্ষণাৎ তাকালো আরভের দিকে। আরব ওকে রুমের ভেতরে নিয়ে গেল। আপনি কেন বিয়েটা করেছেন, আরব? আরব সবেই পাঞ্জাবি বদলে হাতমুখ দিয়ে ওয়াশরুম থেকে বের হলো। তখনই ইরামের মুখ থেকে সর্বপ্রথম এই কথা শুনে কিঞ্চিত অবাক হলেও ফিচলে হেসে বলল। বিয়ের বয়স হয়েছে। আর মনে হলো এখন বিয়েটা করে ফেলা দরকার। তাই করলাম। এই জবাবে সহজাত ইরাম বিরক্ত হল। আমি এটা জিজ্ঞাসা করিনি। আমাকে কেন বিয়ে করলেন? সেটা জিজ্ঞাসা করেছি। আরব তোয়ালেটা লাগোয়া ছোট বারান্দাটায় মেলে দিল। ইরাম তার প্রশ্নের জবাবের অপেক্ষা করছে। আরব বারান্দা থেকে ফিরে বিছানার এক কোণায় বসল। ইরামের থেকে 2 হাত পরিমাণ দূরত্বে। অতঃপর বলল। আপনার মামা আপনার কথা বললেন। আমি রাজি হয়ে গেলাম। আমার বাবা মায়েরও এতে আপত্তি নেই। বিরক্তির পারদ যেন ক্রমশ বাড়ছে ইরামের। যা তার চোখে মুখেও ফুটে উঠেছে। আপনি অনেক অহেতুক কথা প্যাঁচান। তা জানেন? না। আজ প্রথম জানলাম। তাহলে আজ থেকে মাথায় তা ঢুকিয়ে নিন। নিলাম। আপনি ক্লান্ত হয়তো। এই ভারী শাড়ি বদলে নিন। এই বলে আরব উঠে ওয়ার্ড্রোবের উপর চার্জে রাখা ফোনটাতে চার্জ কতটুকু হয়েছে তা দেখে রেখে দিল। এরপর ঘুরে ইরামকে বলল। এখনো বসে আছেন? আপনি ফ্রেশ হতে গেলে আমি বিছানার উপর থেকে ফুলগুলোর একটা ব্যবস্থা করতাম। ইরাম কপাল কুঁচকাল। অতঃপর উঠল। লাগেজের কাছে যেতেই আরব বলল। আলমারির ডান পাশেতে আপনার জন্য 3 পিস শাড়ি সব আছে। যেটা ভালো লাগে নিয়ে নিন।
ইরাম যেন অবাক হয়। তারপর আলমারি খোলে। কাঠের আলমারির বাম পাশে আরভের শার্ট প্যান্ট, কোট এসব হ্যাঙ্গারে রাখা। আরেক পাশে কয়েকটা শাড়ি হ্যাঙ্গারে রাখা। শাড়ির নিচে কয়েকটা থ্রি পিস রাখা। ইরাম শুধালো, আপনি এসবের ব্যবস্থা করেছেন? আমি ও মা। এখানে কয়েকটা আছে। এরপর শপিংয়ে গেলে নিজের মন মতো কিনে নিবেন। ইরাম আলমারির পাল্লাটা লাগিয়ে আরভের দিকে এগিয়ে এলো। শুধালো, সত্যি করে বলুন তো, আমাকে আপনি বিয়ে করেছেন কেন? আরভ ইরামের চোখের দিকে কয়েক সেকেন্ড চেয়ে থেকে হুট করে এক অদ্ভুত কথা বলল। আপনার চোখ দুটো খুব সুন্দর। হাসলে আপনাকে খুব সুন্দর দেখায়। ইরাম চোখ বন্ধ করে হতাশ নিঃশ্বাস ছাড়ল। তারপর বলল, উত্তর দিবেন না, ঠিক আছে। ইরাম ঘুরে চলে যেতেই নিয়েছিল, তখন আরব বলে, আমি বিয়ে না করলে কি আপনি রাকিবকে বিয়ে করতেন? যত্রই থামে ইরাম। চট করে ঘুরে আরভের দিকে তাকায়। প্রশ্ন ছুড়ে, এখানে তার কথা কেন আসলো? আসলো না। রাকিব আজ সকালেও আমাকে মেসেজ করেছিল। বলেছিল, আমি যদি আপনাকে বিয়ে না করি, তবে নাকি আপনি তাকে বিয়ে করবেন। তাই কৌতূহল নিয়েই জিজ্ঞাসা করলাম। করতেন? ইরামের রাগ হচ্ছে। সে সরল অকপটে বলল, না। এভাবে রাকিবকে বলেননি? বলেছি। তাহলে সে বোধ হয় আপনার প্রতি অবশেষদ, তাই না? কথাটা শুনে ইরামের মনের মধ্যে বিরক্তি ও রাগ দুটোরই একত্রে বিস্ফোরণ ঘটে। চোখের শ্বেতমণ্ডলের বর্ণ ক্রমশ রক্তিম হচ্ছে। নোনাজল যেন সেখানে টইটম্বুর। ইরাম আচমকা আরভের দিকে এগিয়ে আসে। আরভ ইরামের চোখ দেখে এক পা পিছায়। ইরাম তা তোয়াক্কা না করে আরভের গেঞ্জি টেনে ধরে বলে, সে আমার প্রতি অবশেষর নাকি না, তা আমি আপনার কাছে জানতে চাই না। কিন্তু আমার মন থেকে সে উঠে গেছে। দ্বিতীয়বার তার সাথে সম্পর্কে যাওয়ার কোনো ইচ্ছাই নেই। আর যদি ইচ্ছা থাকতো তবে আমি আজ আপনার ঘরে দাঁড়িয়ে থাকতাম না। আশা করি, বুঝতে পেরেছেন? আপনাকে রাগলে কিন্তু সুন্দর লাগে। তবে আমি এই সৌন্দর্য প্রিফার করব না। কথাটা বলে আরব ফিচলে হাসল। ইরাম আরভের গেঞ্জি ছেড়ে দিয়ে আলমারি থেকে একটা থ্রি পিস বের করে ওয়াশরুমে চলে গেল। আরব মুচকি হেসে বিছানার উপর হার্ট শেপে ফুলের স্তূপ সরিয়ে ফেলল। বিছানার বর্ডারে ফুলের মালা লাগিয়েছে, সেসব খুলল না। সেভাবেই রেখে দিল। এরপর ফোনটাকে চার্জ থেকে খুলে এনে হোয়াটসঅ্যাপে রাকিবের মেসেজের রিপ্লাই দিবে চিন্তা করে। যেখানে ইরামের সাথে আরভের ছবি। সেটাতে রিপ্লাই করল, ছবিগুলো সুন্দর উঠেছে। যেই তুলুক, তাকে আমার হয়ে একটা ধন্যবাদ জানাবেন। 3 বছর পর ছবির মেয়েটা আমার বউ। রিপ্লাইটা পাঠিয়ে দিয়ে আরব ফুস করে নিঃশ্বাস ছেড়ে গ্যালারিতে গিয়ে ছবিগুলো ভালো করে দেখছে। প্রতিটা ছবিতে তার সম্পূর্ণ মুখ বোঝা যায় না বলেই রাকিব ও ইরামের পরিবারের কেউ তাকে চিনতে পারেনি। ছবিগুলো দেখে আরব রুম থেকে বেরোলো। শাড়ি বদলে থ্রি পিস পরে ইরাম ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে আরব রুমে নেই। দরজা বাহির দিয়ে লাগানো মনে হচ্ছে। ইরাম শাড়িটা মেলে দিল। তারপর নামাজ পড়তে জায়নামাজ খুঁজছে। তখনই দরজায় শব্দ হলো। আরব রুমে ঢুকেছে। 2 হাতে দুটো কফির মগ। ইরাম কফির মগ দেখে বলল, এখন কফি? হ্যাঁ। আপনি কি এখন ঘুমাবেন? নামাজ পড়ব। জায়নামাজ খুঁজছিলাম। আরব কফির মগ দুটো ডেস্কের উপর রেখে ডেস্কের চেয়ারটা টেনে সেখানে রাখা জায়নামাজটা দেখিয়ে দিল। তারপর বলল, আমি মসজিদে নামাজ পড়ে নিয়েছিলাম। আপনি নামাজ পড়ে নিন। তারপর আমি কফি গরম করে আনব। ইরাম মাথা নাড়ায়। তারপর জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে। রাত এখন 10টার কিছু বেশি। বারান্দায় দুটো বিনব্যাগে দুজন বসল। বাইরে একটা ব্যাডমিন্টন কোর্ট, যেখানে ছেলেরা খেলছে। ইরাম তাকিয়ে আছে সেদিকে। আরব বলল, জুবায়ের, সাব্বিররা খেলছে। ইরাম দৃষ্টি সরিয়ে কফির মগে চুমুক দিল। স্বাদ তার কাছে ঠিকই লেগেছে। তাই পরপর 2বার চুমুক দিল। আরব বলতে শুরু করল, আপনাকে শেষবার দেখেছিলাম 2.5 মাস আগে আপনার বড় মামার সাথে একটা রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলেন। আমি ও বাবা একটা কাজ শেষে ফেরার পথে গাড়ি থামিয়ে ভাবলাম বাসার জন্য খাবার কিনে নেই। মা কিছুটা অসুস্থ ছিলেন। তখন আপনাকে ও আপনার মামাকে দেখি।
আপনাকে প্রায় 3 বছর পর দেখে চিনতে কিছুটা অসুবিধা হলেও চিনতে পারি। 3 বছর আগে যেমনটা দেখেছিলাম, তেমনটা ছিলেন না। বাবাও আপনার মামাকে দেখে পুরনো পরিচয় খাতিরে চিনে এগিয়ে যান। আপনার মামাও এগিয়ে আসেন। জানেনই তো আমার ছোট খালার স্বামী আপনার মামার বন্ধু। আমিও বাবার সাথে এগিয়ে যাই। আপনি তখন কিছুটা দূরে উদাস হয়ে নিচের দিকে চেয়ে দাঁড়িয়েছিলেন। বাবা আমাকে আপনার মামার সাথে পরিচয় করান। তখন আমি উনাকে জিজ্ঞাসা করি আপনার কথা। তিনি বললেন, আপনার দ্বিতীয় বিয়ের জন্য পাত্র দেখছেন। সেই লোক আপনাকে এই রেস্টুরেন্টে আজ আসতে বলেছিলেন। কিছুক্ষণ আগেই লোকটা আপনাকে রিজেক্ট করে গেছেন আপনার চারিত্রিক সমস্যার কথা বলে। আপনার মামা আফসোস করে এও বললেন, আপনার ডিভোর্স হয়েছে একই কারণে। 3 বছর আগে একটা ট্যুরের ম্যানেজারকে টাকা খাইয়ে আপনার ফুফাতো বোন এই ছবিগুলো তুলিয়েছিল। তারপর এনগেজমেন্ট ভাঙে। এরপর বছর খানেক পর যখন বিয়ে হলো, আপনার এক্স বয়ফ্রেন্ড তখন সব সত্য জানতে পেরে আপনার সাথে যোগাযোগ করতে থাকে এবং আপনার এক্স হাজবেন্ডকে সেই ছবিগুলো ও তার সাথে পূর্বের সম্পর্কের কথা বলে। আপনার এক্স হাজবেন্ডের এফেয়ারও ছিল। ডিভোর্সটা হয়ে যায় আপনার। আর এখন আপনার জন্য আনা সব বিয়ের সম্বন্ধগুলোও ভাঙছে আপনার এক্স বয়ফ্রেন্ড। ইরাম শান্ত দৃষ্টিতে আরভের দিকে চেয়ে আছে, বারান্দার মৃদু ডিম লাইটের আলোয় আরভ তা দেখল। সে আরও বলতে লাগল, আমি এরপর রেস্টুরেন্টের ভেতরে যাই। তারপর বোধহয় আপনার মামা আপনাকে আমার বাবার সাথে পরিচয় করিয়েছিলেন। ইরাম মনে করার চেষ্টা করে। সেদিনের কথা তার তেমন মনে নেই, তার মামা তাকে কার সাথে পরিচয় করিয়েছিল, সে খেয়ালই করেনি। শুধু সালাম দিয়েছিল। রেস্টুরেন্টে ভেতরে যা অপমান ও পুরনো ঘায়ে আঘাত পড়েছে তাতে এটা স্বাভাবিক। ইরাম মাথা নাড়ল। আরব বলল, বাসায় এসে বাবা আপনাকে নিয়ে খুব আফসোস করেন। এরপর আর কি? বাবা মাকে জানাই আমি আপনাকে বিয়ে করতে চাই আর আপনাকে আগে থেকেই চিনি। হয়তো সেই ট্যুরের কোনো মিসইনফরমেশনের কারণে আপনাকে এসব ফেস করতে হচ্ছে। ইরাম হুট করে প্রশ্ন করল, করুণাবশত বিয়ে করেছেন আমাকে? চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।